অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কি করে নিয়োগ হলে, তারা কোন যোগ্যতায় এবং তাদের এই যে গণ অভ্যুত্থানের সাথে তাদের কি সম্পর্কটা ছিল? দলীয় যেই কার্যক্রম তার ধারাবাহিকতা তো নানান জায়গায় রাজনৈতিক দল করবার চেষ্টা করবে, এটা যেমন সত্য, আবার এও ঠিক যে সুশাসনের জন্যই কিন্তু আমাদের এত লড়াই, এত কথাবার্তা বলা, এত প্রচেষ্টা নানান নানান পর্যায় থেকে এই আন্দোলনই চলে আসছে আমাদের দেশে। আপনি দেখুন যে আমরা যে এই বিষয়টা নিয়ে কথা বলছি, এই নিয়োগের দলীয়করণ একটু যদি আগে আমরা তাকাই, 18 মাসে অন্তর্বর্তীকালীন সরকার কি করলো? তার আগে 17 বছর বা 15 বছর কিভাবে চললো? অন্তর্বর্তীকালীন সরকার তো কোনো দলীয় সরকার ছিল না, তাহলে তাদের নিয়োগগুলো কিভাবে আপনার এত জামাত ঘনিষ্ঠ হয়ে গেল, এত সাম্প্রদায়িক ঘনিষ্ঠ হয়ে গেল, যেগুলো আমরা দেখলাম। এই বিষয়ে কিন্তু আমরা একটু যদি এভাবে চিন্তা করি, দেখুন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কি করে নিয়োগ হলে, তারা কোন যোগ্যতায় এবং তাদের এই যে গণ অভ্যুত্থানের সাথে তাদের কি সম্পর্কটা ছিল? আপনি একজন প্রধান উপদেষ্টা, কোটায় হয়েছিলেন, তারা কোন কোটায় হয়েছিলেন? আপনি কি বললেন যেন? সরি, কোটায়। হ্যাঁ, কোটা। এবং সেই কোটাটা কাদের আসলে? তার মানে কি, আপনি যে সুযোগ পায়, যখন যার হাতে ক্ষমতা থাকে, সে এই নিয়োগে সর্বোচ্চ ব্যবহার করে। তো এখন আমরা একটি নতুন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আছি, যে একটি অত্যন্ত আকাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হলো, সেখানে জাতীয়তাবাদী দল 2/3 ভোটে আসনে জয়ী হয়ে তারা ক্ষমতায় এসছে। আমাদের অনেক প্রত্যাশা যে রাতারাতি সব ঠিক হয়ে যাবে। এই রাতারাতি কি আসলে ঠিক হয়? কারণ যেই কাঠামোটির উপরে এখন দাঁড়িয়ে আছে, আপনি বলুন যে বিএনপি অনেকখানি সমঝোতা করেই কিন্তু তারা ঠিক সুতোর উপরে হেঁটে চলে আসবার মতো করে কিন্তু হেঁটে নির্বাচনে বৈতরণী পার হয়েছে। আমি আরেকটি প্রসঙ্গ বলি, ধরেন দলীয় বিবেচনাই দিবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে যথাযথ লোক বা যোগ্য লোককে কি নিয়োগ পেল? সেটা তো 11টা সিটি কর্পোরেশন, 42টা জেলা পরিষদে যে নিয়োগ হলো, অধিকাংশ সব জায়গায় মোটামুটি দলীয় লোকজনই, দলের পদধারী নেতারাই আছেন। হ্যাঁ, এখন ধরেন আপনি এখানে টকশো করছেন, আপনার চাটা শেষ হয়ে যাবে, আপনি কিন্তু আপনার পরিচিত ওই তরুণটিকেই ডাকবেন, তাড়াতাড়ি চা দিয়ে যাও, যে দ্রুত আনতে পারবে, আপনি যাকে চেনেন। ঠিক একইভাবে যে যখন যেখানে যায়, সে কিন্তু তার মতো করেই, কারণ তার একটা অভিজ্ঞতা থাকে। এখন আপনি এই বিএনপি সরকার এসেছে তারা কাজ করতে, তারা কিন্তু তাদের যাদেরকে চেনে তাদেরকে দিয়েই তারা প্রাথমিকভাবে কাজ করবে, এতে কোনো অন্যায় নয়। কিন্তু যখন আমরা দেখি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বেলা 2টার সময় প্রায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, এবং আহসান ইস মনসুরের মতো একজন ব্যক্তিত্ব, তখন কিন্তু আমাদের একটু খটকা লাগে যে এটা তো আরও ভদ্রভাবে হতে পারত। তাকে যদি বলা হতো যে ভাই আপনার সঙ্গে আমরা কাজ করতে চাচ্ছি না, আপনি চলে যান, উনি কি জোর করে থাকতেন না? নিশ্চয়ই উনি তার লোকজনের কাছ থেকে বিদায় নিয়ে স্বাভাবিকভাবে যেতে পারতেন। আবার মেট্রোর যে এমডি পদে বদল হয়েছে, আবার আহসান ইস মনসুরকে যখন নিয়োগ দেওয়া হয়, তখনও কিন্তু বিতর্কিত একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে, যে বাংলাদেশ ব্যাংকের রুলস রেগুলেশন সবকিছু ভায়োলেট করে কিন্তু আহসান ইস মনসুরকে নিয়োগ দেওয়া হয়েছিল, সেটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলেনি। সেই একই পরিস্থিতি, মানে আমাদের এখানে পুনরাবৃত্তিটাই চলতে থাকে। আপনি দেখুন যে মেট্রোর এমডিকে যা করা হলো, তাকে বদল করে একজন আমলাকে নিয়োগ দেওয়া হয়েছে। তো এই মেট্রোর এমডির অনেক ধরনের ইতিবাচক কার্যক্রম আমরা দেখেছি, কিন্তু তাকে কেন সরিয়ে দিয়ে একজন অভিজ্ঞতাহীন আমলাকে বসানো হয়েছে? আপনি বিশ্ববিদ্যালয়ের উপর চার্জগুলোতে অবস্থাগুলো দেখুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি ছিলেন, নির্বাচনের পরপরই কিন্তু, বা পরপর না, নির্বাচনের আগেই তিনি পদত্যাগপত্র জমা দিয়ে বসেছিলেন 10 তারিখে। 12 তারিখে নির্বাচন, 10 তারিখে দিয়ে উনি বললেন যে আমি জমা দিচ্ছি, কারণ যিনি নতুন আসবেন তাদের তো নিজেদের মতো করে প্রশাসন সাজাতে হবে। তার মানে উনি কি করেছিলেন? ওনার ভয়টা কেন যে আমাকে এখনই পদত্যাগপত্র দিয়ে দিতে হবে? তাহলে আমরা যে অভিযোগগুলো করি যে 4 থেকে 5টি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা যে ভূমিধ্বস বিজয় হয়েছে শিবিরের, সেখানে গুপ্ত কোনো ঘটনা আছে, গুপ্ত ছাত্র লীগ আছে, হেলমেট লীগ আছে, এবং সেখানে প্রশাসন তাদের হয়ে কাজ করেছে। এইটা ধরা পড়বে বলেই কি উপাচার্য তাড়াতাড়ি এভাবে তড়িঘড়ি করে বেরিয়ে গেলেন? কাজেই এই বিষয়গুলো যখন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রদূত হওয়ারও স্বপ্ন বিভোর ছিলেন, হ্যাঁ, এই তারাও ছিলেন, এবং অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের নিয়োগগুলো দেখেছি। মনে হচ্ছিল কি নিয়োগ যেন
ছেটানো হচ্ছে। আপনার কোনো একটা বিষয়ে সমস্যা, আপনাকে দুটো নিয়োগ দিয়ে দিল। আপনার কোনো একটা দাবি, তখন তো আবার মানে যে দাবি দেওয়ার শেষ ছিল না অন্তর্বর্তীকালীন সরকারে, যার ঘুম হচ্ছে না ঠিক মতো রাতের বেলা, সকালবেলা গিয়ে যমুনার সামনে বসতে আমার ঘুম হয় না, মানে ব্যাপারটা এরকম পর্যায়ে চলে গেছিল যে আমার ভালো লাগতেছে না, আমি গিয়ে যমুনার সামনে 5 জন নিয়ে দাঁড়িয়ে গেলাম, একটা মব সন্ত্রাস করে ফেললাম, আইন নিজের হাতে তুলে নিলাম। যে এই রকম মানে মামার বাড়ি পেয়ে যাওয়ার যেই মামার বাড়ির আবদার, সেই আবদারগুলো আমরা দেখেছি বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। যারা যে আপনি দেখেন সিটি কর্পোরেশনে যে সজীব ভুইয়া, তিনি যাকে এনে বসালেন, তার কি অভিজ্ঞতা ছিল সিটি কর্পোরেশনে বসবার, তাকে এনে বসিয়ে দিলেন, এখন সেখানে সরানো আছে। এখন বিএনপির কাছে আমরা এই প্রত্যাশাটা কিন্তু করতে পারি, যেহেতু তারা এত বড় একটা বিজয় লাভ করেছে, আরেকটু ধীরে এবং আরেকটু ব্যাখ্যা সহ যদি তারা কাজগুলো করে, যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বদলাতেই পারেন বিএনপি, কিন্তু তার একটি ব্যাখ্যা, আপনার মেট্রোর এমডির ব্যাখ্যা, উপাচার্যগুলোর যে আমরা কেন এত দ্রুত দিচ্ছি এবং কেন আমরা নির্বাচনের দিকে যাচ্ছি না। উপাচার্য তো সিনেটে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবার পর সেটা যাওয়ার কথা, রাষ্ট্রপতি সেটা করবার কথা। এই প্রক্রিয়াতে গেলে অসুবিধা কোথায়? যে গণতান্ত্রিক চর্চার কথা আমরা বলছি সব সময়, আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের অভিযোগই তো ছিল যে গণতান্ত্রিক চর্চা তারা দম বন্ধ করে মেরে ফেলছে। আপনি কি মনে করছেন যে এখানে গণতান্ত্রিক চর্চা হচ্ছে না? একেবারেই হচ্ছে না।